প্রথমে এরকম কি করলাম, আমরা একটা ম্যাট কালারের মতো তৈরি হলো। তো আমি এটাকে একটু আবার প্লে করি, কারণ যেহেতু রেকর্ডিং হয় নাই, তাই না, আপনাদের পরবর্তীতে আবার দেখতে চাইলে সমস্যা হবে। আমি একটু এখান থেকে ঘুরে আসি, অনেকক্ষণ হয়ে গেছে, একটি স্ক্রিনশট নিয়ে নিই। তো আমরা তাহলে আবার একটু শুরু করি নাকি? আমরা যেটা করব, এট ফার্স্ট আমাদের এটাকে সিলেকশন করতে হবে। সো সিলেকশনটা আপনি যে কোনো ওয়েতে করেন, পেন টুল দিয়ে করতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। তো আমি ল্যাসো টুলটা মোটামুটি ভালোই চালাইতে পারি, খারাপ না। তো দ্যাটস আমি ল্যাসো টুলের মাধ্যমে এখানে সিলেকশন করছি। যদিও মাউস দিয়ে আমি কাজ করছি, বাট মাউসটা আমার কাছে কলমের মতো মনে হয়, মানে ব্যবহার করে করে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। অথবা আপনি এটা কি করতে পারেন, আচ্ছা, কোনো একটা অংশ যদি বাদ পড়ে সেই অংশটা একটু জুম ইন করে শিফট বাটন প্রেস করে আপনি আবারও ওই অংশটুকু এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, কাজ করতে করতে আপনাদেরও এরকম একটা আবার বেশ বাড়তি হয়েছে, এখানে এখান থেকে অল্টার চেপে বাদ দিয়ে দিতে পারেন। ওকে, ক্লিয়ার? এখানে একটু বেশি মনে হচ্ছে এই অংশগুলোতে, বাদ দিয়ে দিন। আচ্ছা, আমার সিলেকশন হয়ে গেল। তো এর মাঝ থেকে আমি সিলেকশন আপাতত বাদ দিচ্ছি না, জাস্ট এখানে আমরা নতুন একটা লেয়ার অ্যাড করব, যেটার নাম সলিড কালার। আগের ওইটা কিন্তু আমরা আর দেখাচ্ছি না, ঠিক আছে? এখান থেকে আমরা যেই কালারটা দিব সেই কালারটা অ্যাপ্লাই করে দিব। তো এখন এটাকে ডাবল ক্লিক করব, করার পরে ওই যে আমরা যেই কাজটা করেছিলাম ফেদারিং, একটু ফেদারিং করে দেব, ফেদারিং করে দেব। এর আগে ফেদারিং করার আগেই অথবা পরে মাল্টিপ্লাইটা অ্যাপ্লাই করে দিব, মাল্টিপ্লাই। ওকে, আচ্ছা, অ্যাপ্লাই করার পর আমরা যেটা করব, এইখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। কোথায়? আমার কথা কি শোনা যাচ্ছে? ব্লেন্ডিং অপশনে যাব। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ব্লেন্ডিং অপশন আছে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা চালাবো, এখান থেকে এটাকে লিফট করব বাম দিকে, ঠিক আছে? বাম দিকে লিফট করব। আমরা জানি যে এটা কি হচ্ছে, হোয়াইট কালারটাকে রিস্টোর করছে। তো খুব বেশি না, এতটুকু করার পর আমরা অল্টার চাপবো। অল্টার চেপে এইটাতে ক্লিক করলে কি হবে, এই ইয়েটা ভেঙে যাবে। দেন এটাকে একটু ডান দিকে একটু আবার লিফট করে দেব। ওকে, ডান। জি স্যার। এখন দেখেন, এখন দেখেন কালারটা কতটা রিয়েলিস্টিক লাগছে। জি স্যার, অনেক রিয়েলিস্টিক স্যার, একদম মানে ভালো অনেক লাগতেছে স্যার। রিয়েলিস্টিক মানে জাস্ট যাকে বলে রিয়েলিস্টিক আর কি। জি স্যার, একদম রিয়েল মনে হচ্ছে। জি স্যার, একদম রিয়েলিস্টিক স্যার। বাট এই যে দাঁতের উপরে কিন্তু রিয়েলিস্টিক নাই, এটা আবার বুঝতে হ্যাঁ, হবে। দাঁত ওটা তো একটু অনেক করতে হবে স্যার। ওটা মুছে দিলে হয়ে যাবে স্যার, এগুলোকে বুঝতে এখন পারছি। মুছে দিতে হবে আমাদের। আমরা যে সিলেকশন দিয়ে করি না কেন, আমাদের একটা সিলেকশন নিয়ে
এখানে আমরা এই সিলেকশনটাকে একটু ফেদার দিব। সিলেক্ট, মডিফাই, ফেদার। আমরা 3-4 পিক্সেল ফেদার দিলাম। 4 পিক্সেল না, 3 পিক্সেল দেব, বেশি 2 পিক্সেল দেব। সিলেক্ট, মডিফাই, ফেদার থেকে 2 পিক্সেল ফেদার দিলাম। আচ্ছা, দেন এই অংশে আমরা কি কালার অ্যাপ্লাই করব? ব্ল্যাক কালার। তাহলে আমাদের এখান থেকে কিন্তু কালারটা আউট হয়ে গেছে। তো আমরা পেন টুল দিয়ে জাস্ট সরাসরি ওইটা ইয়ে করতে পারতাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে একটু এইটা আগেই কেটে নিলে তারপরে যদি আমরা ওই যে ব্লার করে দিতাম, রিফাইনেসটা করে দিতাম, তাহলে আরো ভালো হতো, তাই না? আমরা এটাতে ফেদার না দিয়েই জাস্ট ডিলিট প্রেস করলাম। সরি, এই যে অল্টার ডিলিট, ছোট্ট জায়গা তো। এটাকে আরও একটু ইয়া করা যায় যদি আমরা ইয়াটা অ্যাপ্লাই করি, দুইটা ঠোঁটকে আলাদা আলাদাভাবে কাজ করি। কারণ এই ঠোঁটের ব্রাইটনেস কন্ট্রাস্ট একরকম, এই ঠোঁটের মধ্যে, বাট ওভারঅলি এইভাবে করলেও চলবে। আপনি এখন এখান থেকে চাইলে অপাসিটিকে একটু কম বেশি করে পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। দেন আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করবেন, যেটা দিবেন সেটাই দেখেন একদম লাইট এন্ড রিয়েলিস্টিক। এই আর কি। কিবোর্ডটা দিয়ে করি। তাহলে এখন আশা করছি আমরা এটা করতে পারবো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার, জি তো স্যার, পারবো। ঠিক আছে, আপনারা দুই একটা ইমেজে একটু প্র্যাকটিস করেন এটা 10 মিনিট। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা আপনার অ্যাটেন্ডেন্স খাদিজা দিয়ে জি দিন। স্যার নেটের সমস্যার কারণে আসতে পারিনি, আমি তো ডাটা কিনিলাম। আচ্ছা, ঠিক আছে। স্যার আমারও অ্যাটেন্ডেন্স। স্যার আমিও পরে আসছি। এই যে আমিও পরে আসছি, এই জিনিসটা যেন ভবিষ্যতে কোনো প্রবলেম ছাড়া যেন এরকম না হয়। আচ্ছা, না নামগুলো স্যার নেট ছিল না, ওয়াইফাই জি স্যার, সমস্যা তো এই জন্য একজন হচ্ছে হৈমন্তী যেহেতু রয়, তারপরে আর কে? হৈমন্তী রায় গেছে, দেন আর কে? জি স্যার। স্যার গোলাম স্যার, স্বাধীন স্যার। কি কত নম্বর, সিরিয়াল নাম্বার কত? স্যার আজকে আমি জয়েন করলাম ক্লাসে, আর এমনিতে আমি ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করে দেখতাম। আমার পিসির সমস্যা স্যার, আজকে উইন্ডোজ দিলাম। আপনার নাম কি বললেন যেন? গোলাম সারোয়ার স্বাধীন। গোলাম স্যার সারোয়ার আমার স্বাধীন। হ্যাঁ আপনাকে তো হ্যাঁ আমি স্যার। এর আগে আসলে দেখি নাই, তাই তো আমি হ্যাঁ স্যার, নামটা আমার আমার কাছে। কম্পিউটারের সমস্যা ছিল, 2-3 দিন ঢুকছিলাম স্যার ক্লাসের জন্য, আপনি স্ক্রিনশট মারছিলেন। আচ্ছা দেখি, গোলাম সারোয়ার স্বাধীন। এই যে আপনি আসেন হ্যাঁ না স্যার, দেখে আপনাকে তো বাদ দিয়ে দিছে, ঠিক বাদ আছে? দিছি স্যার। আপনাকে তো বাদ দিয়ে দিছে। এই যে এত যদি অ্যাবসেন্ট থাকেন আপনি, আপনি শুধু একদিন প্রেজেন্ট ছিলেন প্রথম দিন, ডে ওয়ান। আমাদের হ্যাঁ এখানে স্যার। রুলস হচ্ছে একটানা 3 দিন যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার স্যার আর অ্যাবসেন্ট তো পড়ে গেছে। আচ্ছা, 1 2 3 4 5। তাহলে এই বিষয়ে আপনাকে একটু, আপনি ক্লাস করেন আজকে, সমস্যা নেই। আপনি একটু রাশেদ ভাইয়ের স্যার। সাথে, রাশেদ ভাইয়ের নাম্বার আছে না আপনার কাছে?
রাশেদ ভাইয়ের সাথে হ্যাঁ একটু স্যার। কথা বলেন, ঠিক আছে? রাশেদ ভাইয়ের সাথে একটু কথা বলেন। আপাতত আমি আপনার আজকের দিনের এখানে প্রেজেন্টটা দিয়ে রাখছি। মানে এটা স্যার ক্লাসের পর যদি রাকেশ ভাইয়ের সঙ্গে কথা বলি হবে না স্যার? হ্যাঁ, সেটা আপনি বলে নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, ঠিক তো আছে। চাইলে এখনো ঠিক আছে বলতে স্যার। পারেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার। গোলাম সারোয়ার স্বাধীন ঠিক আছে। না? স্যার আমার স্যার আমার অ্যাটেন্ডেন্স সিরিয়ালটা কত জানেন দিয়েছেন? স্যার? আচ্ছা, খাদিজা, উম্মে খাদিজা না? জি স্যার। এই তিনজনই তো, পরে আসছি। স্যার আমার সিরিয়ালটা কত জানেন স্যার? স্যার চন্দন চন্দন চন্দ্র রায় সম্ভবত রিকোয়েস্ট করেছে স্যার। চন্দন চন্দ্র রায়। রিকোয়েস্ট আচ্ছা, প্রেজেন্ট করে দিয়েছি চন্দনকে। আচ্ছা, যার যার নাম প্রেজেন্ট হয় না আমি তাদের নামগুলো বলছি। জহুরা সুলতানা, সিরাজুস মুরসালিন, শোভন কুমার, তানভি, লাইলাতুল ফেরদৌসি। লাইলাতুল ফেরদৌসি কি পরশুদিন ছিলেন? না, আজকেও নাই। আচ্ছা, এরপরে অ্যাবসেন্ট আছে ইব্রাহিম আহমেদ, উনি তো সকালে চলে গেছে, সকালের মানে বিকালের ব্যাচে চলে গেছে। তো বিকেলে আসলে ওনার প্রেজেন্ট এখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফজলে রাব্বি, এই কয়েকজনের অ্যাটেন্ডেন্স হয়নি, বাকি সবার হয়ে গেছে। এর বাইরে যদি কেউ থাকেন সেই ক্ষেত্রে বলতে পারেন। আর স্যার অবশ্যই আমি চেষ্টা করব আপনারা মানে বলবো প্রত্যেক দিন সোয়া 9টার মধ্যে যেন প্রেজেন্ট আমরা করি। মামুন ভাই, হ্যাঁ রাশিদ ভাই, শুনতে পাচ্ছি, বলুন। ওই কে যেন বিকেলে চলে গেছে না? হ্যাঁ, কে? ও আচ্ছা, বিকেলে তাহলে দুইজন গেছে ভাই, আমি বলছি। নামটা একটু দেখি। আর আরেকজন ছেলে আসছে ভাই, ওই যে অনেকদিন ইয়েতে ছিল না, প্রেজেন্ট ছিল না, আজকে আসছে, যে গোলাম সারোয়ার স্বাধীন, একদম আপনি নিচে যে লিস্টগুলো নিয়ে গিয়ে রাখছেন ওইখানে আছে। 13 নম্বরে। তো বলতেছে স্যার এতদিন, হ্যাঁ 13 নাম্বার, এতদিন আমি ভিডিওগুলো দেখতাম, বাট দেখে দেখে প্র্যাকটিস করতাম, কিন্তু স্যার আমার ওই যে কম্পিউটার সমস্যার কারণে আমি জয়েন করতে পারিনি, আজকে জয়েন করছি। এই কথা বলছি। প্রথমে একদিন জয়েন আচ্ছা, করছিল আর আজকে আসছে। জি স্যার, আমার এক সমস্যা ছিল উইন্ডোজ পড়ে গেছিল স্যার। না, আপনি আমাকে ফোন দিয়েন, ফোনে কথা হবে। ফোনে কথা বলছি। আর হচ্ছে এই যে কেউ তো ইচ্ছা করলেই সকাল ব্যাচ থেকে বিকেল ব্যাচে, বিকেল ব্যাচ থেকে সকাল ব্যাচে যেতে পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হঠাৎ করে যদি একদিন তার সমস্যা থাকে সেটা যেতে পারে। এখন কেউ যদি কন্টিনিউ বিকেল ব্যাচে ক্লাস করতে চায় তাহলে সেটা অথরিটিকে জানালে অথরিটি তার অ্যাটেন্ডেন্স শিটটাই ট্রান্সফার করে দেবে, কোনো সমস্যা নাই। হুম, সকালে আসবে, বিকেলে আসবে, সকাল ব্যাচে অ্যাটেন্ডেন্স ওটা দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, এখন কে কে বিকেল ব্যাচে যেতে চায় ওটা যদি আমাকে জানিয়ে দেন, আমি তার নামটা বিকেল ব্যাচে ট্রান্সফার করে দেব। আচ্ছা, তাহলে আমি বলছি নামগুলো হচ্ছে কত কত নাম্বার। একটা হচ্ছে শফিক আপনাদের মাহমুদ এবং আরেকজন হচ্ছে কমেন্টস করে রাখেন, কমেন্টস করে রাখেন, আমি করে দেবনি। হ্যাঁ, আচ্ছা, আমি নামের উপরে কমেন্টস করে দিচ্ছি। হ্যাঁ, নামের উপর কমেন্টস করে দেন, আচ্ছা, আমি তাহলে তাকে বিকেল ব্যাচে ট্রান্সফার করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু আচ্ছা, এটা হচ্ছে কারো কালকে যদি কোনো সমস্যা থাকে যে আমার আজকে সকালবেলা কারেন্ট নাই, বিকেল বেলা ক্লাসে জয়েন করতে চাই, দু একদিন সেটা মানা যায়। কন্টিনিউ যদি করতে চায় তাহলে তাকে ব্যাচে চেঞ্জ করতে হবে। হচ্ছে এই একজন, আর একজন হচ্ছে শফিকুল ইসলাম, শফিক মাহমুদ। হ্যাঁ, শফিক মাহমুদ। আসলে শফিক মাহমুদ বলতেছে যে স্যার আমার একাডেমিক ক্লাস শুরু হয়ে গেছে, যার সাথে আমাকে সকালে কন্টিনিউ করতে পারছি না। তো হ্যাঁ, মনে হয় ওনাকে অসুবিধা ওখানে না। ট্রান্সফার করে দেয় ভালো। আবার ইব্রাহিম আহমেদ সানি নামে ওই ব্যক্তির আমাদের সাথে এখনো কালকে আপাতত হয়তো আমাদের আপনাদের কথা এখনো হয়েছিল। ব্যাচ চেঞ্জ করার ওয়ে আছে, আমরা এখন থেকে ব্যাচ চেঞ্জ করে দেই, সমস্যা নাই তো। হ্যাঁ, দিতে পারেন। যখন এনরোলমেন্টটা ফাইনাল হয়ে যাবে এরপর তো আমরা কোনো কিছু করতে পারবো না। এখন আমরা চাই চেঞ্জ চেঞ্জ যাই করুক না কেন,
সবার যেটা সুবিধা হয় ওইটা অনুযায়ী আমরা ওই ব্যাচে দিয়ে দিই, কিন্তু সবাই যেন ক্লাসে অ্যাটেন্ড থাকে। হ্যাঁ সেটাই। আচ্ছা কালকে ঠিক মধ্যে আছে রাহান আপনাকে। ভাই বলছিল আর কি এইভাবে যে এখানে প্রেজেন্ট দিতে, ওই জন্য আমি এই কথাটা বলছিলাম আর কি। যাই হোক, আচ্ছা, ওই কমেন্ট করে রাখেন, আমি ট্রান্সফার করে হ্যাঁ দেবো। আমি হ্যাঁ, কমেন্টস করে দিয়েছি তাদের নামের দুইটা ওকে, রেডি। ঠিক আছে, ঠিক আছে, ওকে কন্টিনিউ করেন। ওকে ধন্যবাদ। আচ্ছা তো তাহলে তো হয়ে গেল। আপনারা এখন সিলেকশনটাকে একটু ভালো করে করতে হতো, জাস্ট এটাকে মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডটা অ্যাপ্লাই করেন, দেওয়া তো আছে, এখন মাল্টিপ্লাই অ্যাপ্লাই করেন। আচ্ছা দেখছেন আপনার ঠোঁট সিলেকশন কিন্তু ঠিক মতো হয়নি। জি স্যার। আচ্ছা তো প্রথমে আগে এগুলোই ঠিক করে নেন। কিভাবে? ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে চলে যান। এই আমার প্রথমে আবার এখানে আসলেন কেন? মাল্টিপ্লাই দেন। আচ্ছা ওই আগে এক কাজ করেন, নিচেরটা আউট করে দেন, এটা বারবার ইয়ে করছেন। হ্যাঁ এখন আপনি ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুল নেন, ব্ল্যাক কালারকে উপরে রাখেন, কিবোর্ড থেকে ডি প্রেস করেন, ডি 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 প্রেস করেন কিবোর্ড থেকে। হ্যাঁ ডিফল্ট হয়ে গেছে। এখন ব্রাশ টুল নিছেন? জি স্যার। আচ্ছা এখন ঠোঁটটা জুম করেন। আচ্ছা লেয়ার প্লেট থেকে মাস্ক লেয়ারটা অ্যাক্টিভ করেন, আপনার লেয়ার অ্যাক্টিভ আছে। লেয়ারে যান, লেয়ারে, আরে ওখানে না, মাস্কের উপরে ক্লিক করেন। আপনার লেয়ার অ্যাক্টিভ করা আছে, হ্যাঁ এই যে এখন হইল। এখন ব্রাশ টুল নেন, আপনি ব্রাশ টুল নেওয়া বাদ দিয়ে সিলেকশন টুল নিচ্ছেন, তাহলে হইলো। কিবোর্ড থেকে ডি প্রেস করেন, ডি ডি প্রেস করলে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক সরি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার হবে। তো এখন ব্ল্যাকটাকে উপরে উঠান, এক্স প্রেস করেন কিবোর্ড থেকে। হ্যাঁ এখন ওইগুলো রিস্টোর করে দেন ভিতরটা। হ্যাঁ ব্রাশ সাইজ ছোট করেন। কি করলেন? আবার ওই লেয়ার অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি লেয়ার ঠিক সিলেক্ট করেন ভালো করে। হ্যাঁ এখন কাজ করেন। অনেক তোমার শরীর খারাপ। আচ্ছা আবার যেখানে একটু কম হয়ে থাকে সেখানে আপনি হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতে পারেন, যেখানে আসলে কম হয়েছে। যেমন নিচের কিছু কিছু জায়গা দিয়ে কম হয়ে গেছে, তাই না? হ্যাঁ এই জায়গাগুলো আপনি হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতে পারেন। করেন এই মাথায় নিচের দিকে একটু, হ্যাঁ এগুলো ব্রাশ করে দিতে পারেন। আবার একটু ব্রাশ করেন ভালো করে। ভাইয়া আমি একটা করছি আসলে দেখাবো। আগে এটা শেষ হোক একটা। আচ্ছা হয়েছে, যাই হয়েছে, এখন মাস্কের উপরে ডাবল ক্লিক করেন। আচ্ছা এখন আপনার এটা কত ভার্সন? মাস্ক এজ, এই দেখেন মাস্ক এজ লেখা আছে, মাস্ক এজ ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে ফেদার বাড়াই দেন। আপনি দেখেন কালারটা
ঠিক মতো করা হয়নি আর কি, এলোমেলো হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে অত না ফেজার। হ্যাঁ আচ্ছা এরকমই দেন, থাক দেখি। আচ্ছা এখন লেয়ারে ফিরে যান, এখন ব্লেন্ডিং অপশনে যান। আচ্ছা ওইটাকে লেফট করেন, করতে থাকেন, আরো করেন, যাতে থাকেন। হ্যাঁ তো অত না, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে ভাই, কমান কমান। হ্যাঁ ওকে ওকে ব্রেক। এখন অল্টার চেপে মাঝখানে ভেঙে দেন, এখন এটাকে লিফট করেন ধীরে ধীরে, করতে থাকেন, আর একটু করেন। ওকে ডান। আর একটু করতে পারেন আপনার মানে মোটামুটি যখন হ্যাঁ ওকে ফাইন ফ্লেক্সিবল, তখন বুঝলেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। করেন আরো একটু করতে পারেন, সমস্যা নেই। অত না, অত দিয়ে না, হ্যাঁ সুন্দর, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমি করতেছি। জি স্যার। ওকে, আর কেউ দেখাবেন? দেখান। পিকচারটা পারফেক্ট হয়নি মনে হয়। এখানে আপনার ওই সরাসরি সিলেকশন তো করাই আছে, ওই লেয়ারটাও সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি ওই যে মাস্ক আছে না অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, ওখানে গিয়ে হিউ স্যাচুরেশন অ্যাড করেন। হ্যাঁ হিউ স্যাচুরেশন। জি স্যার। এখন স্যাচুরেশনটা একদম জিরো করে দেন, স্যাচুরেশন মাঝখানেরটা আসতেছে। এখন পিঙ্ক কালারটা একটু লাইটনেস বাড়ায় দেন, হালকা একটু লাইটনেস বাড়ায় দেন। লাইট নিচেরটা লুমিনেন্স, নিচেরটা লাইটনেস স্যার। হ্যাঁ ওইটা বাড়ায় দেন, বাড়ায় দেন, কমাচ্ছেন কেন? অত না রে ভাই, বাড়াবো? আরো কম। হ্যাঁ আরো একটু। ওকে এখন ঠিক আছে, আর একটু বাড়ান দেখেন, বাড়ান দেখেন। ওকে ঠিক আছে, বেশি হয়ে গেল। ডান। হ্যাঁ জি স্যার। এখন লেয়ারে চলে যান। আমার কথা কি বুঝতে পার না নাকি? স্যার পাচ্ছি স্যার, কিন্তু কনফিউজ হচ্ছিল, এখন কি করব? এখন লেয়ারে চলে যান। আচ্ছা হুম, আপনি এটা তো নরমাল করে রাখছেন, উপরেরটা সবার উপরেরটা, এটা কি এটা কি স্যার ডিলিট দিব? নাম্বারটা? ওটা রিমুভ করে দেন, ওটা দরকার নেই। আর নিচেরটা কি মাল্টিপ্লাই করা? জি স্যার, এটা তো ডিলিট দিব মনে হয়। এটা স্যার এটা আমার আগের করা ছিল এটা। এখন একটু জুম আউট করেন। এখন কি পিঙ্ক কালারটা আসছে? না স্যার, ওটা একটু অফ করেন। পিঙ্ক কালারটা আনচেক করলে হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। এখন ওই যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। এই তো ব্ল্যাক এন্ড হোয়াইটই তো করতে বললাম, বাট আচ্ছা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট করলে আবার অ্যাকুরেট এটা আসবে। সো বেটার হয়, এখানে আরো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। এই পিকচার, আচ্ছা। যেই পিকচারগুলোতে আসলে মানে লিপে কোনো কালার দেওয়া নাই, জি সেই স্যার। পিকচারগুলো নিয়ে কাজ করবেন। আর এই ধরনের পিকচারের ক্ষেত্রে আপনি উপরের লেয়ারটা ডিলিট করে দেন, প্রথমটা ডিলিট করে দেন। যেগুলোতে অলরেডি কালার দেওয়া আছে এগুলোতে কি করবেন, ওই যে ওই প্যারামিটারসে আবার ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ হিউ স্যাচুরেশনে ক্লিক করেন। এখান থেকে আপনি স্যাচুরেশনটা আগে যেখানে ছিল সেখানে নিয়ে যান, মাঝামাঝি। ওকে এখন এই উপরের যে হিউ আছে, হিউ থেকে কালার চেঞ্জ করতে হবে আপনাকে, তাহলে রিয়ালিস্টিক কালার আসবে। দেখেন
কালার দিবেন, আপনি কি কালার দিতে চান? এটা স্যার আপনার সাপোজ ধরেন রেডিশ টাইপের। রেডিশ টাইপের, তাহলে যেখানে গেলে রেড হবে সেখানে গিয়ে ছেড়ে দেন। এখানে রেড হয়েছে, ছাড়েন। হ্যাঁ হ্যাঁ, এখন একটু মুভ করেন। হ্যাঁ, এটা একটু মুভ করেন, ওইটা না। হ্যাঁ, আচ্ছা, এটা স্যার। স্যাচুরেশনটা কমান, কমান। হ্যাঁ, কমছে। জি স্যার। আচ্ছা, এখন ঠিক আছে। আপনার স্ক্রিনটা আমি আসলে ঘোলা ঘোলা দেখছি তো, এখন ঠিক আছে। দেখেন, যদি কালারের গাঢ়ত্ব আরো দরকার পড়ে আরো একটু কালার বেড়ে দিবেন, বুঝলেন নাই? অর্থাৎ স্যাচুরেশনটা বেড়ে দিবেন। যদি লাইট বেশি হয় তাহলে লুমিনেন্সটা কমিয়ে দিবেন। বাইরে থেকে স্যার এখানেও কাজ করতে পারবো। দেন ওইখানে কাজ অল্টার করতে ছোট। আচ্ছা, এক্ষেত্রে এখানে আর কিছু করার দরকার নাই ভাই, ওইটা তো না স্যার। জি স্যার। এটা এখানে আপনি ব্লেন্ড ডিপ মেবি দিছেন, সেই জন্য এরকম লাগতেছে। ব্লেন্ড ডিপটা উঠায় দেন। নরমাল দিব। এখন তো নরমাল দেয়া আছে। হ্যাঁ, নরমাল দেওয়া থাকলেও ব্লেন্ড ডিপ দেওয়া আছে, ব্লেন্ড ডিপটা উঠায় দেন। স্যার ব্লেন্ডেড বলতে স্যার ব্লেন্ডিং অপশনে যান, ওখানে না রে ভাই, নিচে থেকে এফেক্টস থেকে নিচে, সোজা নিচে বাম পাশে। হ্যাঁ, আহারে প্রীতম এফএক্সটা আমি এফএক্স বলছি এফএক্সটা এফএক্টস লেখা আছে, এফএক্টস লেখা আছে, আপনি বাংলা বুঝেন না। জি স্যার। এখানে দেওয়া আছে নাকি? ওই যে এটা আপনি এদিকে মুভ করছেন কেন? এটা ইয়ে করে দেন। হ্যাঁ, ডানে 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 একদম লাগাই দেন ওর সাথে। হ্যাঁ, না এটা ঠিক আছে, দেওয়া নাই। আচ্ছা, এর আগে দেখলাম তো দেওয়া ছিল, এটার কথাই বলছি। এটাকেই বলে ব্লেন্ড ডিপ। এটা স্যার ডবল ক্লিক করলেও আসে স্যার লেয়ারের উপরে। ওইটাই। জি স্যার। যেখান থেকে আসো। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন থেকে 11:20 ব্রেক, ঠিক আছে? স্যার ব্রেক শেষে আমরা আবার আসবো। ভাই আমি একটা করছিলাম, 1 মিনিট খেলে একটু দেখবেন। এসে দেখবো, জি ভাই। এসে দেখবো, ব্রেক জি টাইমে ভাই, আবার অবশ্যই। দেখবো। জি জি ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইম টেবিল গুলো, ব্রেকের টাইমে ব্রেক। এক প্রকার ইমেজ বা চিত্র, কর্ম বা কোনো একটা যেটা দেখা যায়, দ্যাট সিম্বলাইজ ইউর বিজনেস, যা কি করে একটা বিজনেসকে একটা প্রতীকী রূপ দেয়। অর্থাৎ ওই প্রতীকের মাধ্যমে আমরা সেই বিজনেসটাকে জানতে পারি কিসের বিজনেস এটা। যেমন পেপসির লোগো, কেএফসি, দেন এখানে দেখছি বার্গার কিং, একটা হার্ভার্ড ইউনিভার্সিটির, নাসার লোগো দেখছি, এখানে একটা অ্যাপলের পিকচার দেখছি এবং সেটাই অ্যাপল কোম্পানির লোগো। দেন আমরা দেখছি গুগলের লোগোটা দেখছি। সো সবগুলো লোগোই একটা কোম্পানির বা একটা বিশেষ প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। প্রত্যেকটা লোগোর মধ্যে একটা গল্প আছে, একটা কি আছে, একটা স্টোরি আছে। প্রত্যেকটা লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। জি স্যার। আমরা একটা কোম্পানির যাবতীয় পরিচয়গুলোকে, বিশেষ বিশেষ নোটসগুলোকে একটা লোগোর মাধ্যমে উপস্থাপন করতে পারি। সেই কোম্পানির কার্যক্রমের উপরে ভিত্তি করে, কোম্পানির নামের উপরে ভিত্তি করে, অথবা কোম্পানির লোকেশনের উপরে ভিত্তি করে, বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা একটা লোগো ডিজাইন করে থাকি। একটা লোগো শুধুমাত্র যে জাস্ট একটা সিম্বল, এই সিম্বল দিয়ে সবাই তাকে চিনল, এরকম কোনো বিষয় নয়। এইটা একটা বিশদ বিষয় যেটা আমাদের কি খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে।
অ্যাট ফার্স্ট আমরা যদি একটু লোগো নিয়ে কথা বলি, এখানে অ্যাবস্ট্রাক্ট মার্ক নামে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট মার্ক প্রথম যেই লোগোটা, অর্থাৎ পেপসির যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। এটা হচ্ছে লোগোর একটা টাইপ। দেন কেএফসির যে লোগোটা দেখছি, এটা হচ্ছে মাস্কট লোগো। কম্বিনেশন মার্ক যেটা বলছে, সেটা পিকচার এবং কোম্পানির নাম দুইটার কম্বিনেশন যে লোগোটা হয়েছে। ইমব্লেম লোগো, এটা হচ্ছে একটা ইমব্লেম লোগো। তো ইমব্লেম লোগোগুলো কেমন হয় দেখেন, কিছুটা ওল্ড স্টাইল এবং একটা নির্দিষ্ট শেপের মধ্যে ডিজাইনগুলো করা, এগুলোকে বলা হচ্ছে ইমব্লেম লোগো। এরপরে দেখছি লেটার মার্ক লোগো। এই লোগোতে শুধুমাত্র এই লেটার বা অক্ষরগুলোই এখানে কি করছে, একটা লোগোর নামকে আইডেন্টিফাই করছে, একটা কোম্পানির নামকে আইডেন্টিফাই করছে। পিক্টোরিয়াল মার্ক, এটা একটা অ্যাপলের পিকচার। আমরা জানি এই অ্যাপলের পিকচার দ্বারাই অ্যাপল কোম্পানির লোগোর আইডেন্টিফাই, মানে কোম্পানির নামটা আইডেন্টিফাই করা হচ্ছে। তো এখানে পিক্টোরিয়াল মার্ক এই জন্য এটার নাম। এরপরে দেখছি ওয়ার্ড মার্ক। গুগলের লোগোটা আমরা গুগল দ্য অনলি ওয়ান ওয়ার্ড, এবং এইখানে এই শব্দটা এক এক সময় লোগোটাকে এক একভাবে ব্যবহার করা হচ্ছে, বাট কালারগুলো কিন্তু চেঞ্জ হয়নি। যেমন GOOGLE কালারগুলো কিন্তু একই কালার আছে। সো ওয়ার্ডমার্ক লোগোটা এই ওয়ার্ড দ্বারাও শুধু একটা চিত্র তুলে ধরে। তো এই গুগল লেখাটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্নভাবে উপস্থাপন করতে দেখেছি। তো সেখান থেকে কিছু গুগলের লোগো, ওয়ার্ডমার্ক লোগো সম্বন্ধে আমরা ধারণা পেয়ে যাই। গুগলের এক সময় লোগো ছিল, ফন্টের স্টাইলটা ছিল অন্যরকম, এখনকার স্টাইলটা আর একটা, বাট লেখায় একই আছে, কালারও একই আছে, একটু এদিক সেদিক। এটা হচ্ছে 7 প্রকারের লোগোর ধরন। তাহলে অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট লোগো, কম্বিনেশন মার্ক, ইমব্লেম লোগো, নাসা, অ্যাপল অ্যান্ড গুগল। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের লোগো। প্রথম যে লোগোটা আমরা লক্ষ্য করছি, এইটা তারা কি বোঝাচ্ছে, পেপসির যে ক্যাপটা, এটা তারা কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? ধারণা আছে কারো? কেন এই সিম্বলটা বা কি? স্যার বলতে পারবো না স্যার। হ্যাঁ আপনি আচ্ছা, এটা হচ্ছে পেপসির লোগো। আমরা একটু লক্ষ্য করি, একটা পেন টুল নেই, পেন নেই এখান থেকে, রেড পেন। এখন কিছু বোঝা যাচ্ছে? জি ভাইয়া জি স্যার। কি বোঝা যাচ্ছে বলেন? একটা মানুষ, তাই না? জি ভাইয়া এই মানুষের এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে শার্ট বা টি শার্ট বা গেঞ্জি, ঠিক আছে? এটা টি শার্ট, আর এই যে এটা হচ্ছে ওই মানুষের ভুঁড়ি, জি ভাইয়া এটা হচ্ছে কি বডি কি বোঝানো হচ্ছে স্যার? সো এইটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই পেপসির মধ্যে কি আছে, ফ্যাট আছে, খাইলে আপনি এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে না? খুবই হিডেন একটা মেসেজ কিন্তু এটা। জি ভাইয়া এরপরে আমরা দেখছি হচ্ছে কেএফসির লোগো। কেএফসির যে চেয়ারম্যান বা মালিক, তার ছবিটা দিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ড্রয়িং বা ইলাস্ট্রেশন তৈরি করে একটা লোগো তৈরি করা। তো যে ধরনের লোগোতে আমরা কোনো মানুষ, প্রাণী বা কোনো একটা বস্তুর
চিত্রকে এইভাবে বিশেষায়িত করে ডিজাইন করতে দেখব, সেগুলোকে আসলে বলা হচ্ছে মাসকট লোগো। বোঝা গেল? তো কেএফসির চেয়ারম্যানের যে এই ইয়াটা দিয়ে লোগো করা, এই জন্য এই জাতীয় লোগোকে বলা হচ্ছে মাসকট লোগো। কম্বিনেশন মার্কের মধ্যে এরা হচ্ছে বার্গার কিং, অর্থাৎ এই যে বার্গারও আছে, বার্গারের মাঝখানের যে স্যালাড বা অন্যান্য যে জিনিসগুলো থাকে ওখানে সেই ইয়ে হিসেবে কি দেওয়া আছে, নামটা দেওয়া আছে, নাম দেওয়া আছে স্যার। তাই না? সো একই সাথে জি। দুইটা বিষয় বোঝাচ্ছে, নামটাকেও দেখানো হচ্ছে বাট এবং কম্বিনেশন মার্কটা আছে। অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা আসলে বুঝবো কিভাবে, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে অস্পষ্ট। অ্যাবস্ট্রাক্ট মার্কের লোগোগুলো সাধারণত অস্পষ্ট একটা ধারণা প্রকাশ করে, প্লেয়ার ধারণা দিবে না। ঠিক আছে? তো লক্ষ্য করেন এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে না জিনিসটা বুঝিয়ে দিতাম তাহলে বা দেখাইতাম, তাহলে হয়তো আপনারা শুধু খালি লোগো দেখে বুঝতে পারতেন না। সো দ্যাটস ওয়াই এটা অ্যাবস্ট্রাক্ট মার্ক। ইমব্লেম, ইমব্লেম হচ্ছে এই যে যেমন এইখানে একটা শেল শেপ, এই শেপটাকে বলা হয় শেল, সুরক্ষার চিহ্ন। ঠিক আছে? হার্ভার্ড ইউনিভার্সিটির এই শেল চিহ্নর মধ্যে এই শেপটা করা আছে, সুরক্ষিত একটা ব্যাপার স্যাপার, এবং নিচে হার্ভার্ড এইভাবে লেখা। তো এই ধরনের কোনো শেপ বা ওল্ড স্টাইলের যে ডিজাইনগুলো, এইগুলোকে বলা হচ্ছে ইমব্লেম লোগো বা প্রতীকী লোগো। ঠিক আছে? ইমব্লেম। লেটার মার্ক যেটা, সেটা শুধুমাত্র লেটার দ্বারা লোগো তৈরি হচ্ছে। পিক্টোরিয়াল মার্ক, এটা একটা পিকচারের ইয়েতে তৈরি হচ্ছে। আর ওয়ার্ড মার্ক শুধু ওয়ার্ডটাকে নিয়েই একটা ওয়ার্ড মার্ক লোগো। Though they all a combination of typography and images, each type of logo gives you brand and different feel. প্রত্যেকটা লোগোই আপনাকে আলাদা আলাদা ফিল, ব্র্যান্ড ফিল ইয়ে করবে আর কি, প্রকাশ করবে। And since your logo is the first thing new customers will see, যদি নতুন কোনো কাস্টমার এই লোগোটা এর আগে দেখে নেয় বা এই কোম্পানির সাথে পরিচিত নয়, দেখা মাত্রই ইউ ওয়ান্ট টু মেক শিওর ইউ গেট ইট রাইট। তো আমরা অবশ্যই কি চাই, যে যেন সে এই লোগোটা দ্বারা সঠিক জিনিসটা বুঝতে পারে, যে আমরা যেই মেসেজটা তাকে এই লোগোর মাধ্যমে দিতে চাচ্ছি সেটা যেন বুঝতে পারে। Want to choose the best logo type of your business, কি করতে চাই আমরা, চাই কি want to choose, পছন্দ করতে চাই কি the best logo type, সবচেয়ে ভালো ধরনের লোগো আমাদের ব্যবসায়। ভালো ধরনের লোক আপনার পছন্দ হচ্ছে। There are 7 types of logo you need to know about. মনোগ্রাম লোগো বা লেটার মার্ক যেটা আমরা বললাম। অ্যাট ফার্স্ট আমরা গুগলের কথা বললাম, গুগল না সরি, যে নাসা, দেন এখানে IBM, এখানে HBO, এগুলো কিন্তু জাস্ট লেটারগুলো কিন্তু ইউনিক করে করা। ঠিক আছে? আলাদা ধরনের লেখা, সচরাচর আমরা এই ধরনের লেখাগুলো ব্যবহার করি না বা দেখতে পাই না, তাই না? খুব কম ব্যবহার করা হয়। যেমন এখানে যদি ইন ডিটেলসে আপনারা পড়তে চান পড়তে পারেন। মনোগ্রাম, লোগোস আর লেটার মার্কস আর লোগোস দ্যাট কনসিস্টস অফ লেটার, যেই লোগোগুলো কি লেটারের সমন্বয়ে, বর্ণের সমন্বয়ে তৈরি হয়। আচ্ছা, আমার তো কারেন্ট চলে আসছে, আমি একটু দেখি নেটওয়ার্কটা সুইচ করি। এটা ইয়ে করছে। আচ্ছা, তো ফোনের নেটটা একটু বন্ধ করি। তো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এগুলো পড়া যেতে পারে। অড মার্কস অর টাইপ লোগো যেটাকে বলা হয়, এখানে লেখা আছে লোগো টাইপস। এর আগেরটা দেখলাম লেটার মার্ক, এরপরে আমরা দেখছি ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক এবং লেটার মার্ক খুবই কাছাকাছি এবং
খুব একটা ডিফারেন্ট না আর কি। ঠিক আছে, সিমিলার টু, এখানে লেখাই আছে দেখেন, সিমিলার টু লেটার মার্ক or a wordmark logo or logo type is a font based logo that focuses on a business, তারা একটা কি ব্যবসার উপরে ফোকাস করে তাদের শুধুমাত্র ওই নামটা দ্বারা। থিঙ্ক ভিসা অ্যান্ড কোকা কোলা wordmark logos work really well when a company has a succinct and distinct name, যেটা ডিফারেন্ট একটা আলাদা ধরনের নাম, যেটা যেমন গুগল, হ্যাঁ, এর কিন্তু কোনো অর্থ নেই। তারপরে ভিসা, এরকম আছে কোকা কোলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লেখা বা টাইপ ব্যবহার করে দুই ধরনের লোগো করে থাকি, একটা হচ্ছে লেটার মার্ক আর একটা ওয়ার্ড মার্ক। এই ওয়ার্ড মার্ক ইজ এ গুড ডিসিশন। আচ্ছা, কি ধরনের লোগো আসলে এখানে, হোয়েন টু ইউজ লেটার মার্ক অর ওয়ার্ড মার্ক লোগোস, এই বিষয়ে কিছু আর্টিকেলস আছে। কনসিডার এ লেটার মার্ক লোগো ইফ ইয়োর বিজনেস হ্যাপেন্স টু হ্যাভ এ লং নেম। ঠিক আছে, যদি আপনার বিজনেসের নামটা অনেক বড় হয়ে থাকে। কনসিডার এ লেটার মার্ক লোগো ইফ ইয়োর বিজনেস হ্যাপেন্স টু হ্যাভ এ লং নেম। কনসিডারিং দ্য বিজনেস নেম ইন্টু ইনিশিয়ালস উইল হেল্প সিম্পলিফাই ইয়োর ডিজাইন অ্যান্ড likewise customers will have an easier time recalling your business and your logo. তো যখন আমরা লেটার মার্ক লোগোর ক্ষেত্রে এর মধ্যে থাকা দুইটা ইনিশিয়াল লেখাকে নিয়ে আমরা একটা লেটার মার্ক লোগো করতে পারি। তো সেক্ষেত্রে আমার নামটা যদি বড় হয়ে থাকে, আবার বলা হচ্ছে এ ওয়ার্ড মার্ক ইজ এ গুড ডিসিশন ইফ ইউ আর এ নিউ বিজনেস অ্যান্ড নিড টু গেট ইউর নেম আউট দেয়ার। মানে মূলত আমার নামটাকেই ফোকাস করা দরকার, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডমার্ক লোগোগুলো ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে পড়তে পারবেন। আসলে এগুলা যখন আপনার ক্লায়েন্ট লোগো চাইবে, সে কোন টাইপের লোগো চাচ্ছে বা কোন টাইপের লোগোটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিছু নমুনাও সে দিয়ে দেয় যে আমার এই ধরনের লোগো দরকার। তো কাজে এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে পড়তে পারবেন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো, কি পয়েন্টসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। পিক্টোরিয়াল মার্কস, যেটা একটা পিকচারের উপরে ওই কোম্পানি বা অর্গানাইজেশনের পরিচয়টা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে, এই জাতীয় কোনো একটা পিকচারের সাহায্যে বা ছবির সাহায্যে, একটা সিম্বলের সাহায্যে কি প্রকাশ করলে সেটাকে ইয়া বোঝায়। যেমন আমরা যদি অ্যাপলের লোগোটার দিকে তাকাই, আমরা এমনিতে অ্যাপল এবং অ্যাপল কোম্পানি কত সুন্দর না, নামের সাথে প্রতীকের সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে এই লোগোটা। দেন 2 নম্বরে যেটা আছে টুইটারের লোগোটা আমাদের এই যে এটা কি যেন একটা পাখি, যাই হোক, পাখির আওয়াজকে আমরা কি বলি, টুইট, তাই না? টুইট বলি, বা পাখি যে চিউ চিউ করে। তো টুইটিং, এই জন্য দেখেন পাখিটা কিন্তু হা করে টুইট করছে, মানে মুখে ছোট দুটো ফাঁকা করে উড়ে যাচ্ছে এবং সে আওয়াজ করছে তার নিজস্ব স্বরে। এই লোগোটা দ্বারা আমরা দেখেই বুঝতে পারছি যে আমরা ওই যে তীর, ধনুক বা বন্দুক যেগুলো টার্গেট করি, এই লোগোটা একদম টার্গেট। তো এই লোগোগুলো হচ্ছে আসলে পিক্টোরিয়াল লোগো বা পিক্টোরিয়াল মার্ক, জাস্ট ওই লোগোটা দ্বারাই কিছু বোঝা যাবে। আর অ্যাবস্ট্রাক্ট লোগো তো আপনার এই যে এখানে দেখছেনই, অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কট লোগো, এগুলো এই টাইপের মাস্কট লোগো হতে পারে। কম্বিনেশন মার্কের মধ্যে অর্থাৎ চিত্র এবং লেখা দুইটার কম্বিনেশন করে যে এটা ল্যাকোস কি, মানে এটা কুমিরের বোধহয় নামের অর্থের কাছাকাছি, এই জন্য কুমিরের সাথে কম্বিন করা। আর ইমব্লেম লোগো, এই যে দেখেন ইমব্লেম লোগোগুলা কীরকম হয়,
ঠিক আছে? when to use a combination mark or emblem logo এই বিষয়ে লেখা আছে। আচ্ছা, আমি এই বিষয়টা একটু আপনাদেরকে বলি। যদি এটা কোনো অর্গানাইজেশন টাইপের হয়, যেমন দেখেন, এ কম্বিনেশন মার্ক ইজ এ গ্রেট চয়েস ফর প্রিটি মাস অ্যান্ড বিজনেস আউট দেয়ার। ইটস ভার্সেটাইল, usually highly unique, and the most popular choice of logo among prominent companies. এইটা কিন্তু অনেক পুরাতন একটা স্টাইল, অনেক আগেকার স্টাইল। হ্যাঁ, এই লোগো, এই স্টাইলের লোগোগুলোর সাথে আমরা বেশি পরিচিত, বিশেষ করে আমাদের দেশেও। হ্যাঁ, এছাড়াও পুরনো এই কোম্পানিগুলো কিন্তু অনেক পুরনো, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা, তারপরে এই টাইপের যে ইয়েগুলো আছে। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা স্কিপ করে যাচ্ছি, এখন ওগুলো ইগনোর করি। জাস্ট আমরা এই বিষয়গুলো মাথায় ঢুকে নেই। এই টাইপের লোগো হলে সেগুলোকে কী লোগো বলবো? এমব্লেম লোগো, যেটা একটা নির্দিষ্ট শেপ বা আকৃতির মধ্যে তৈরি হয়। 2 নম্বরে হচ্ছে কম্বিনেশন মার্ক, যেখানে একটা পিকচার এবং লেখার কম্বিনেশন তৈরি হবে। তারপরে আমরা জানলাম মাস্কট লোগো সম্বন্ধে। মাস্কট লোগোগুলা একটা কোনো মানুষ বা কোনো প্রাণীর প্রতীক সমৃদ্ধ হয়ে থাকে, ডগ, ক্যাট, এরকম হতে পারে। অ্যাবস্ট্রাক্ট লোগো, যা অস্পষ্ট একটা ধারণা প্রকাশ করে, এই স্পষ্ট আবার স্পষ্ট অস্পষ্ট এই ধরনের, এটা অ্যাবস্ট্রাক্ট মার্ক। অ্যাবস্ট্রাক্ট মানেই দেখেন অস্পষ্ট, বিমূর্ত, সার অংশ, সংক্ষিপ্ত সার, অর্থাৎ মূল ইয়ার হচ্ছে সার অংশটা। ঠিক আছে? হাতও নাই, পাও নাই, পেট আর টি শার্ট, হ্যাঁ, প্যান্ট আর টি শার্ট দেওয়া আছে, জি স্যার। তো সার অংশ দেওয়া আছে, ফুল ইতিহাসটা দেওয়া না। পিক্টোরিয়াল মার্ক, যেটা একটা পিকচারকে নির্দেশ করছে। আচ্ছা, তো এগুলো তো গেল আসলে বাইরের কাজ। এখন আমার পার্সোনাল কিছু কাজ আপনাদের দেখাই, যেগুলো আমি ইয়ার জন্য করেছি। সেগুলোর একটু কোনটা কেন কিভাবে করলাম সেগুলোর ইতিহাস সম্বন্ধেও তো জানা দরকার, যেগুলো অ্যাওয়ার্ড হয়েছে আর কি। আমি অ্যাওয়ার্ডের ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে, শুরু থেকে দেখাই। এখানে লক্ষ্য করি আমরা এটা থেকেই শুরু করি। এটা আমার একটা লোগো, এটা বলতে পারি আমরা কম্বিনেশন মার্ক বলতে পারি। কি লোগো এটা? কম্বিনেশন কম্বিনেশন মার্ক। আচ্ছা, এই লোগোটাতে লক্ষ্য করি 5 মিনিট রিজুম। তো এই সাইটের কাজ কি? তারা এই নাম দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে তারা কি করে রিজুম তৈরি করে দেয় জাস্ট 5 মিনিটসের মধ্যে। জি স্যার, 5 মিনিটের মধ্যে একটা রেজিউম তৈরি করে দিবে স্যার। 5 এর যে ভিটা আছে আমরা জানি ওই রোমান সংখ্যায় ভিতে হচ্ছে 5। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আবার জি স্যার। এই ভি দ্বারাই আবার ঘড়ির কাঁটা। ঠিক আছে? লাইক এস বার্গারের মধ্যে নাম দ্বারা বার্গারের সালাদ। কথা কি বোঝা গেছে? হুম? জি স্যার। জি স্যার। এইখানে দেখেন একটা ঘড়ির আইকনও মানে ছবিও অ্যাড করা আছে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ এটা সময় বোঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা 5 মিনিট রিজুম এর লোগোটা কম্বিনেশন মার্ক লোগো বলতে পারি। তো লোগো, একটা লোগো ডিজাইন করলে আপনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা লাগতে পারে। যেমন এখানে লক্ষ্য করেন ব্ল্যাক হোয়াইটে কেমন লাগে, দেন কোন একটা কালারের মধ্যে হোয়াইট দিলে কেমন লাগে। এইটা ব্ল্যাকগুলো একরকম, এক পাশে ব্ল্যাক এবং অরেঞ্জটা
আলাদা আলাদা পোর্শনে দেখেন দুই পাশে দুইভাবে দেওয়া আছে এবং একটা মোকআপের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, যেটা স্মার্ট অবজেক্টের মেথড আপনাদেরকে দেখানো হয়েছে। যখন কোনো একটা মোকআপ আপনারা ডাউনলোড করবেন, লোগো মোকআপ, তখন দেখবেন ওইখানে প্লেস ইওর ডিজাইন হেয়ার এরকম একটা লেখা থাকবে, সেখানে আপনি আপনার লোগোটা বসিয়ে দিলেই অটোমেটিক্যালি এইভাবে পজিশন হয়ে যাবে। তো এইভাবে প্রেজেন্ট করতে হয়। তাহলে আমাদের একটা লোগো, আমার উইন করা একটা লোগো দেখলাম, এটা হচ্ছে আরেকটা লোগো। তো এইটা হচ্ছে আমার একটা লেটার মার্ক লোগো বলতে পারেন আপনি। এখানে দেখেন গ্রান্টি অ্যান্ড ওয়েব, এই নামের দুইটা, গ্রান্টের জি এবং ওয়েবের কি ডাব্লু মিলে জি এবং ডাব্লুকে এমনভাবে কম্বাইন করা হয়েছে যেটা এই কোম্পানির নামের ইনিশিয়াল দুইটা লেটার বোঝাচ্ছে, জি অ্যান্ড ডাব্লু। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কিছুটা অ্যাবস্ট্রাক্ট ভাবও আছে এর মধ্যে। আচ্ছা, এরপরে এই যে কাজগুলো আমরা করে থাকি, এর মধ্যে যে শুধু লোগোই দিতে হয় তা কিন্তু না, তার সাথে সাথে আমাদের আবার এই যে বিজনেস কার্ডগুলোকেও, আমার কি স্ক্রিন ফুললি দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, বিজনেস কার্ডও দিতে হয়। সাধারণত বিজনেস কার্ডে এত ডিটেলস থাকে না, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা চাহিদা অনুযায়ী আপনি হয়তো অনেক ভালো করতে পারবেন, অনেক ভালো, যেটা ক্লায়েন্ট চয়েস করছে তার চাইতে আপনারটা আরও আপনার কাছে ভালো লাগতেছে। দ্যাট ডাজেন্ট ক্রিয়েট এনি ভ্যালু। আপনাকে ক্লায়েন্ট যেটা চাইবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। একটা লোগোর সাথে একটা বিজনেস কার্ডও সে চাইতে পারে, সেটা দিতে হবে। দেন একটা লোগো আমরা দেখি, এটা হচ্ছে অফিস লোগো, অফিস, এই লোগোটা একটু দেখি। এটা নামটা একটু লক্ষ্য করি আমরা, এটাও একটা কম্বিনেশন মার্ক লোগো, অফিস লোগো, বিস্ট্রো অ্যান্ড ন্যাচারাল পিৎজা। তো এটা বোঝানো হচ্ছে ন্যাচারাল পিৎজা, তাই না? তো একই সাথে এই যে ওটা আছে, এই ও লেটারটাকে আপনারা পিৎজা হিসেবেও ধরতে পারেন, একটা পিৎজার প্লেট হিসেবেও ধরতে পারেন। আর এই যে লিফ বা পাতাটা আছে, এটা আসলে নেচারের একটা প্রতীক, এবং সবুজ কালারটাও নেচারের কি প্রতীক। ঠিক আছে? তো এইটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা ন্যাচারাল কোনো কোম্পানি, ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে থাকে। নামের যে মূল থিমটা কিন্তু তাদের এই লোগোর মধ্যে ফুটে উঠেছে। ওকে, দ্যাটস ওয়াই তারা আমার লোগোটা চুজ করেছে। এই লোগোটা একবার আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু পিডিএফ ফাইল আছে, এটাকে বলে পোমোড্রো। পোমোড্রোর মানে হচ্ছে টমেটো, বুঝছেন? এই লোগোর আমরা একটু স্টোরিটা জানি নাকি? স্টোরিটা বলতে পারবেন কেউ? দেখি লোগোটা দেখে কতটুকু ধারণা করতে পারে। যদি আপনাদের লোগো সম্বন্ধে খুব বেশি ধারণা যেহেতু এখনো তৈরি হয় নাই, তারপরেও একটু আমি জানতে চাচ্ছি যে এটি কি বোঝাচ্ছে। আপনারা ফার্স্ট ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য রেস্টুরেন্টে ফুড ডেলিভারি বা ইনস্ট্যান্ট ডেলিভারি স্যার। ইনস্ট্যান্ট ফুড আর ইনস্ট্যান্ট ডেলিভারি। হচ্ছে, ঠিক আছে, তারপরে বলে। পাস্তা নিয়ে, পিৎজা পাস্তা নিয়ে যাচ্ছে দিতে। হোম ডেলিভারির জন্য আর কি খুব দ্রুত আর কি যেতে পারবে এরকম ধরনের কিছু। এটা কে যাচ্ছে? শেফ যাচ্ছে। সেফ যাচ্ছে। তো শেফ কখনো ডেলিভারি করে? সরি ভাইয়া, মানে শেফ তো হোটেলে স্যার রেস্টুরেন্টে ইনস্ট্যান্ট ডেলিভারি আর কি। সার্ভ করা আছে। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি রেস্টুরেন্টে আসলে অর্ডার দেওয়া মাত্রই হচ্ছে আমি সার্ভ পাবো। এখানে ইনস্ট্যান্ট অর্ডার করলেই আমি ইনস্ট্যান্ট হচ্ছে সার্ভ পেয়ে যাবো। অনেক সুন্দর, আপনারা মোটামুটি লোগোটা বুঝতে পেরেছেন। আমি এখন আরো ইন ডিটেলসে ক্লিয়ার করি। ইনি একজন শেফ, ঠিক আছে? এনারই প্রতিষ্ঠান, এনারই কোম্পানি, ইনি ডেলিভারি করছে, এবং তাও আবার গরম গরম।
ভাব উঠতেছে, জি স্যার। বোঝা গেছে? তাহলে পিৎজা, পাস্তা, পোমোডোরো মানে এটা হচ্ছে তার বিশেষ মূল প্রোডাক্টগুলো, যেমন পিৎজা সার্ভ করে, পাস্তা, এছাড়া টমেটোর বিভিন্ন ডিশেস, সালাদ বা এই টাইপের। হ্যাঁ, তো পোমোডোরোর এই একটা ওকে তার রিকোয়ারমেন্ট ছিল যে আমার টমেটোর মতো করে দিতে হবে, তাই না? এখানে একটা টমেটো বসিয়ে দিলাম, টমেটো। তো এখানে লক্ষ্য করি, উই কুক ইট রাইট, জাস্ট আমরাই এটা রান্না করি। তার মানে কি, আমরাই এটাকে রান্না করি এবং আমরাই এটাকে দ্রুত ডেলিভারি করি। তার দৌড় দ্বারা বোঝা যাচ্ছে যে তারা খুব দ্রুত ডেলিভারি করে, ডেলিভারির জন্য কত বড় দৌড় দিচ্ছে দেখেন। আবার কি করছে, নিজেই রান্না করে এবং ডেলি শেফ নিজেই কি করছে, ডেলিভারি করার জন্য দৌড় দিচ্ছে সার্ভ করবে। এবং খাবারটা কি একদম গরম প্লেট সহ। তাহলে কি এখান থেকে আমরা এই থিমটা কিন্তু এই কোম্পানির সম্বন্ধে আমাদের একটা খুব ভালো একটা পজিটিভ ভ্যালু বা ধারণা তৈরি হবে যে না, এরা নিজেরাই রান্না করে, ফুডটা ন্যাচারাল এবং ভালো হবে এবং দ্রুত সার্ভ করতে পারবো। আমরা এখান থেকে প্রোডাক্ট যদি নেই, অর্ডার করি, তাহলে দ্রুত পাবো। এই ধারণাটা তৈরি হবে কি না? হ্যাঁ, জি অবশ্যই তৈরি হবে। তো এই ভ্যালুটা, এই বিষয়টা চিন্তা করেই এই লোগোটা এইভাবে করা। দুইটা টমেটো দিয়েছিলাম, এখন যেটা তার ভালো লাগে আর কি সেটা তারা সেই আচ্ছা, এটাও ক্লায়েন্ট চয়েস করছে, বাট এটা না দিয়ে পরে আবার হ্যান্ড ওভার ফাইলস আমরা দেখি। আচ্ছা, এর মধ্যেই দেখি লোগো, এটাও কোম্পানির নামের ইনিশিয়াল নিয়ে আমাদের এটাও করা, এস এম অ্যান্ড কে, জি জি তো এস এম জি হোল্ডিংস, এটা দ্বারা জি এই কোম্পানির SMG এস এম জির অর তিনটাকে, লেটার তিনটাকে এখানে সুন্দর করে কম্বাইন করে একটা লেটার মার্ক লোগো তৈরি করা হয়েছে, এমব্লেম বানায়। এই তিনটা অক্ষরকে নিয়ে একটা এমব্লেম তৈরি করা হয়েছে। তো একটা লোগোর সাথে কিন্তু খালি ওই লোগোটাই না, আরো অনেক কিছু চাই, অনেক কিছু দিতে হয়। যেমন এই লোগোতে কি কি নিয়েছে দেখেন, একটা লেটার হেড নিয়েছে, একটা ফেসবুক কভার, একটা ইনভেলপ, হ্যাঁ, একটা বিজনেস কার্ড, সব কিছুই একটা করে দিতে হয়। লেটার হেড কি স্যার? লেটার হেড মানে আমরা প্যাড জাতীয় যে জিনিসগুলো বলে বুঝে থাকি আর কি। কাজ তো জীবনে কম করে নেই, প্রচুর কাজ করছে, এই দেখো এগুলো খালি কাজ। আসলে তো স্যার অনেক কাজ করছেন, আর কাজগুলো তো অনেক সুন্দর আচ্ছা, স্যার। এইটাতে কয়টা লোগো দেখাই উইন করা, এটা একটা মজার লোগো এবং এর পিছনে সুন্দর একটা গল্প আছে। আচ্ছা, হ্যাঁ এটা আচ্ছা, আমি কি রেকর্ডিংটা কি রাখবো নাকি রেকর্ডিংটা স্টপ করে দিব? রাখেন স্যার, রাখেন। স্যার রাখতে পারেন। আপনাদের যেটা হয় আর কি। আচ্ছা, আমরা সবাই একটু এই লোগোটার দিকে মনোযোগ দিই এবং এই লোগো বিষয়ে একটু কমেন্ট করব, এটা দ্বারা কি বোঝাচ্ছে এবং কেন এই ডিজাইনটা করা হয়েছে এবং কেন ক্লায়েন্ট এটা চয়েস করলো। স্যার এটা দেখে মনে হচ্ছে স্যার পেইন্টিং, বাড়িঘর পেইন্ট করার জন্য। এই লোগোটার প্রাইস ছিল কত জানেন? এটাই সেই লোগো যেটার কথা বলছিলাম, যে $714। জি স্যার। আচ্ছা, তো এটা সম্বন্ধে আপনাদের ধারণাটা, এগুলো আপনাদেরকে যে জন্য বলছি, যাতে আপনাদের লোগো সম্বন্ধে ভালো একটা ধারণা তৈরি হয়
এবং আপনারাও আইডিয়া ক্রিয়েট করতে পারেন, আইডিয়া তৈরি করতে পারেন। আর এগুলো হচ্ছে আমার বাস্তব নিজস্ব কাজ থেকে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, শেয়ার করছি আমি। এখানে লক্ষ্য করেন ইস্ট কোস্ট পেইন্টার্স। তো ইস্ট কোস্ট পেইন্টার্স হচ্ছে এটা একটা কোম্পানির নাম, যারা কি করে থাকে, পেইন্টস করে থাকে, রঙের কাজ করে থাকে। তো এই বিষয়টাকে আমাকে ওভারঅল লোগোর মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তো এখানে লক্ষ্য করেন আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি এখানে, তাই না? অনেকগুলো কালার ব্যবহার করেছি এখানে, সবগুলো কালারই আছে, রঙই আছে। এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা রঙের সাথে সম্পর্কিত কোনো একটা কোম্পানি, এতটুকু বুঝলাম। দেন যখন আমরা একটা ঘরের ছবি দেখতে পাচ্ছি হোম, তখন বুঝতে পারছি যে হ্যাঁ এটা বাড়ি ঘরের রঙের সাথে সম্পর্কিত কোনো বিষয়। ক্লিয়ার? আচ্ছা, দেন এই যে এইখান থেকে যে ডট ডট এবং লাইন, কাটা লাইন, হ্যাঁ, এবং এইখানে একটুখানি রং দেখেন, একটুখানি বড় একটা সাদা এরিয়া, এগুলো দ্বারা আসলে বোঝাচ্ছে যে এই যে ড্রপ করে আমরা আসলে রং করার পরে রংটা কিন্তু একটু ঝরে ঝরে পড়ে, তাই না? তো বোঝানো হচ্ছে যে হ্যাঁ পেইন্ট করার পরে এরকম রঙগুলো কি হয়েছে, ঝরে ঝরে পড়ছে, এবং এখানে এক জায়গায় ফোঁটা পড়ে একটু বড় হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে এই থিমটা? আচ্ছা, এইখানে দেখেন ইস্টের যে টিটা আছে, টিটা কিন্তু একটা রঙের ব্রাশ, যেটা দ্বারা তাদের নামেরও একটা বিশেষ ইয়া বোঝানো হচ্ছে যে হ্যাঁ পেইন্টার্স। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। তো এমনি তো এটার এত প্রাইস দেয় নাই, তাই না? অনেক কিছু বিবেচনা করে ভালো লাগার পরেই একটা জিনিসকে কি করে ক্লায়েন্টরা চয়েস করে। তো আমাদের প্রত্যেক লোগোটার পিছনে যেন এরকম একটা স্টোরি হয়, একটা স্টোরি থাকে। আমরা এই লোগোটার প্রতি একটু লক্ষ্য করি এবং এটা সম্বন্ধে একটু আমরা কমেন্টস করি। প্রত্যেকটা স্টাইল হচ্ছে একটা ইউনিক ধরনের স্টাইল। এর মধ্যে এইটিটা একটু থিন বা চিকন, এইটিটা একটু মোটা, এবং এইটির এজগুলো মানে গোড়াটা একরকম, এটা অন্যরকম। এইটা আবার স্ট্রেট ফরওয়ার্ড, এর সাথে অতিরিক্ত কোনো এরকম বাড়তি লাইন বা যেটাকে আসলে আমরা স্ট্রোক বলে থাকি, এই স্ট্রোকটা নেই। এইটাতে আবার স্ট্রোক নেই, বাট ডিসপ্লে টাইপ, অর্থাৎ এটা আপনার কি বলে হ্যান্ড রাইটিং টাইপের। এটাও হ্যান্ড রাইটিং টাইপের ইটালি। হ্যাঁ, কার্ভ হ্যান্ড রাইটিং, কার্ভ বেঁকানো হ্যান্ড রাইটিং আর কি, ইটালি। আচ্ছা, তো এই যে টাইপোগ্রাফি বা এই যে লেখাকেই বলা হচ্ছে টাইপোগ্রাফি। এখানে লক্ষ্য করেন একটা লেখার আমরা তিনটা পার্ট দেখতে পাই, বিশেষ করে ইংরেজিতে। উপরের একটা পার্ট দেখি, নিচের একটা পার্ট দেখি, আর মাঝখানের একটা সমান পার্ট, যেমন ও পির উপরের অংশ, অ এর এই অংশ। তো এই অংশটাকে বলা হচ্ছে বেজ লাইন, ঠিক আছে? আর এর উপরের অংশটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডার, এবং নিচেরটাকে বলা হচ্ছে ডিসেন্ডার। ওকে, তো এই বিষয়গুলো অ্যাসেন্ডার, ডিসেন্ডার, যদি কখনো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে অ্যাসেন্ডার পার্ট অফ এইস, হ্যাঁ, মেক ইট লিটল বিট এক্সট্রা, তার মানে এইসের মাথাটাকে আর একটু, অ্যাসেন্ডার পার্টটাকে, উপরের পার্টটাকে আর একটু বড় করে তুলে দিতে হবে, নিচের পার্ট এটাকে একটু টেনে বড় করে দিতে হবে। এরকম রিকোয়ারমেন্ট আপনার কাছে চাইতে পারে। কাজে এই বিষয়গুলো বেজ লাইন, অ্যাসেন্ডার, ডিসেন্ডার, এই বিষয়গুলো একটু নামের সাথে পরিচিত থাকা ভালো। এখন ফন্টের স্টাইল সম্বন্ধে আমরা জানি 5 ধরনের ফন্ট। প্রথমটা হচ্ছে শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট বলতে আমরা সেই ধরনের ফন্টগুলোকে বোঝাই যেগুলোর সাথে এই যে অতিরিক্ত এক্সট্রা এরকম স্ট্রোক আছে,
মানে বাড়তি কিছু জিনিস আছে। শুধু আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড এরকম লিখে এরকম দিলাম তাহলেই তো আর হয়ে যেত, কিন্তু আর এর মাথায় আবার অতিরিক্ত একটা আছে, টির মাথায়ও আছে। এই টাইপের ফন্টগুলোকে আমরা বলবো সেরিফ ফন্ট, যার এই স্ট্রোকগুলোকে আমরা আবার সেরিফ বলতে পারি। ঠিক আছে, সেরিফ। আর যেই ফন্টগুলোর সাথে অতিরিক্ত এরকম স্ট্রোক লাইন আছে বা অতিরিক্ত বাড়তি অংশ আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সেরিফ ফন্ট। আর যেগুলোর সাথে নেই সেগুলো হচ্ছে স্যান্স সেরিফ। স্যান্সের মানে আমরা ধরবো হচ্ছে নন, বোঝা গেল? নন সেরিফ, যার কোনো সেরিফ নাই, অর্থাৎ অতিরিক্ত স্ট্রোক লাইন নাই। আচ্ছা, এই টাইপের ফন্টগুলোকে আবার বলা হচ্ছে স্ল্যাব সেরিফ। ঠিক আছে, জাস্ট সেরিফই, বাট সেন্স সেরিফের মতো নয়, একটু ডিফারেন্ট, রাউন্ডেড স্টাইল, এগুলো হচ্ছে স্ল্যাব সেরিফ। কি রে? এরপরে আর একটা ফন্ট স্যান্স সেরিফ যেটা বললাম, এটার দেখেন বললাম না কোনো সেরিফ নাই, অর্থাৎ এক্সট্রা কোনো লাইন নাই। ঠিক আছে, এখন কোন লোগোর ক্ষেত্রে কোথায় কোন ধরনের এইগুলো সব সেরিফ ফন্ট, বাট এটাকে থিন বলা হচ্ছে, এটাকে একটু বোল্ড বলা হচ্ছে, এই বিষয়গুলো বুঝতে হবে। এটাকে বলছে স্ক্রিপ্ট ফন্ট বা হ্যান্ড রাইটিং ফন্ট, যেটা স্ক্রিপ্টিং, এটা হাতে লেখার মতো, এইগুলো এই ধরনের ফন্টকে স্ক্রিপ্ট ফন্ট। আবার কিছু কিছু ইয়াতে এই যে হ্যান্ড রিটেন, দুইটাকে আলাদা করছে আর কি, যদিও কাছাকাছি। মানে বিষয়টা হচ্ছে যে স্ক্রিপ্ট ফন্ট এটাকে এই জন্য বলা হচ্ছে যে এটা হ্যান্ড রাইটিংয়ের মতো হইলেও প্রত্যেকটা একদম ক্লিন এবং স্মুথ, সেগুলোকে বলা হচ্ছে স্ক্রিপ্ট। আর যেগুলাতে মানে হাতের লেখা যেরকম একটু আঁকা বাঁকা স্টাইল হয়, সেই ধরনেরগুলোকে এখানে হ্যান্ড রাইটিং হিসেবে বলা হয়েছে, বাট দুইটা কাছাকাছি আর কি। এগুলা এটা হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট ফন্ট, আবার হ্যান্ড রাইটিংও বলতে পারেন এই ধরনের। আবার কিছু কিছু জায়গায় এটাকে ডিসপ্লে ফন্ট হিসেবেও বলা হয়ে থাকে। একটা যদি লোগো ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইনের আপনি কাজ করেন, সেক্ষেত্রে একের অধিক ফন্ট ব্যবহার করেও ডিজাইন করা যেতে পারে। যেমন এখানে 1 2 3 4 চারটা টাইপের ফন্ট ব্যবহার করা হয়েছে, বাট আমাদের উচিত অন্য ডিজাইনে সর্বোচ্চ 2টার বেশি ফন্ট ব্যবহার করা থেকে বিরত থাকা। আমরা 2টার বেশি ফন্ট না ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তাহলে জি স্যার। অ্যাট ফার্স্ট আমরা ফটোশপে এই ফন্টের সোর্স, এই ফন্টগুলো আমরা কোথায় পাব? ফন্ট নেওয়ার জন্য আমরা যেতে পারি দা ফন্ট, DAFONT.com। এটা হচ্ছে একটা ফ্রি ফন্টের সাইট। এছাড়া আপনার যেই ফন্টটা দরকার সেই ফন্টের নাম লিখে সার্চ দিলে অনেক ফ্রি সাইটে আপনি ফন্টটা পেয়ে যাবেন। কোন ডিজাইনে কি ফন্ট ব্যবহার করেছে এটা খোঁজার জন্য আপনারা যেখানে যাবেন সেটার নাম হচ্ছে হোয়াট দ্য ফন্ট, লিখে সার্চ দিবেন, দেখবেন মাই ফন্টের একটা পেজ আসবে, হোয়াট দ্য ফন্ট মাই ফন্ট। এইখানে গেলে আপনি ফন্টের ওই লেখাটুকুকে নিয়ে একটা পিকচার আকারে ক্লিক করে এখানে আপলোড করলে আপনাকে কি ফন্টের স্টাইলের ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা এখান থেকে আপনারা এখানে জাস্ট এটা আপলোড করে সেটা আইডেন্টিফাই করতে পারবেন যে এই ফন্টটা কী টাইপের। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে আচ্ছা, এখানে মার্কি লেখা আছে তাই না, এখান থেকে আমি এই অংশটুকুকে একটা ক্লিক করে নিলাম। তো কারো ডিজাইনে একটা ফন্ট দেখে আমার পছন্দ হয়েছে, আমি ওই ফন্টটা আমার লোগোতে ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা এইভাবে কী করবো, মার্ক করব, করে সেভ দিলাম।
ডেস্কটপে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এইরকম আরও কিছু সাইট আছে, ফন্ট স্কুইরেল বা আরও কয়েকটা সাইটের ইয়াতে দেখেন এখানে লিঙ্ক আপনি পাবেন, আইডেন্টিফাই ফন্ট, ফন্ট ফাইন্ডার, হ্যাঁ, fontsprint.com, ম্যাসেরেটর, হট ফন্ট, গুগল ক্রোম, একটা এক্সটেনশন আছে, এরকম অনেক সোর্সের মাধ্যমে। তার মধ্যে এটা একটা সোর্স হচ্ছে মাই ফন্ট, যারা ফন্ট আসলে বিক্রি করে থাকে। তো এখান থেকে আপনার ওই যে ইমেজটা ক্যাপচার করলেন সেটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পর এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন লেখাটা কিন্তু আমার চলে আসছে এবং এই টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে লিস্টে দেখাচ্ছে। বোঝা গেছে? এইভাবে আপনারা কোনো একটা ফন্টকে, জি ভাইয়া। মেবি আমার ফন্ট হচ্ছে এটা সাপোজ, বা আমরা আবার একটু লক্ষ্য করি এটা একটু ডিফারেন্ট স্টাইলের, তাহলে ওই স্টাইলের কোন ফন্টে আছে আমরা একটু দেখি। যেমন এই যে এখানে কিন্তু আছে। এরপরে দেখতে পাচ্ছি আরও শোমোর রেজাল্টসে গেলে আরও আসবে আর কি। যেমন এই যে এটাও অনেকটা ওই স্টাইলের মতো। তো এইভাবে আমরা ফন্টকে এই যে এটা আইডেন্টিফাই করতে পারি। যেমন এই ফন্টের দাম হচ্ছে $16, আপনি যদি কিনতে চান এখানে গেট ইটে ক্লিক দিয়ে এটা কিনতে পারেন। আর যদি আপনি এটা ফ্রি পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই ফন্টের নামটুকুকে এইভাবে সিলেক্ট করে আপনি কপি করবেন, ঠিক আছে? নামটুকুকে কপি করলেন, করার পরে এখানে গুগলে এসে সার্চ দিবেন TTF বা TTF তে হচ্ছে ফন্ট। ট্রু টাইপ ফন্ট, TTF ফন্ট। সো এখানে হট ফন্ট ইজ, এই সাইটে এটা দেখাচ্ছে সিসি কাউন্টার, বোল্ড ফন্ট, তো যাই হোক এখানে কোনো একটা সোর্সে আপনি এই ফন্টটা পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি এইটার সিমিলার কোনো ফন্ট লিখে সার্চ দিবেন, যে ফ্রি ডাউনলোড এই নামটা দিয়ে সিমিলার ফন্ট লিখে সার্চ দিবেন, এর কাছাকাছি সিমিলার অন্য কোনো ফন্ট ম্যাচ হয়ে যাবে, মিলে যাবে। আর সবচেয়ে আর একটা টেকনিক আছে যেটা খুবই সুন্দর একটা টেকনিক, ফন্টটা যেখানেই থাকুক না কেন আপনি অনলাইন থেকে পেয়ে যেতে পারেন। যেমন ইন টাইটেল, দেন ক্লোন, index.of, TTF, এইভাবে লিখে আপনি ফন্টের নামটা লিখে যদি সার্চ দেন তাহলে এই ফন্টটা যদি কোনো সাইটে থাকে, মানে ডাউনলোড করা যাবে এরকম কোথাও যদি থাকে তাহলে আমরা ওইটা পেয়ে যাবো। বাট আনফর্চুনেটলি এই ফন্টটা এখনও এখানে আমরা পাচ্ছি না, নাই। আচ্ছা, দেন এরপরে ফন্টের সোর্স হচ্ছে গুগল ফন্টস। গুগল ফন্টস লিখে সার্চ দিবেন। এখান থেকে আমরা অনেকগুলো ফন্ট নিয়ে ব্যবহার করতে পারি। এক নাম্বার হচ্ছে গুগল ফন্টস, একটু দেখি, চলে যাব, লিখে নেওয়া করতেছে বসে বসে। আচ্ছা, এরপরে আসি আমরা এইগুলো সার্চ করা। দেখেন, আচ্ছা, আমার আব্বা একটা খুব সুন্দর একটা কথা বলছে, দেখেন আপনারা যে বিষয়গুলো নতুন কোনো কিছু পান সাথে সাথে সেগুলো নোট করে নেন। জাস্ট নোট করে নিলেই কিন্তু আপনারা এগুলা মনে রাখতে পারবেন। জি ভাইয়া। ঠিক আছে, নোট করবেন। আচ্ছা, সো আমরা এখানে কিছু ফন্ট যেগুলো সচরাচর ব্যবহার করে থাকি তার মধ্যে একটা হচ্ছে রোবো2 ফন্ট, এটা একটা ফন্ট। তারপরে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বেবাস নেনু ফন্ট, এই ফন্টটা ব্যবহার করে থাকি। এইভাবে আপনারা ডাউনলোডে ক্লিক দিবেন,
দেওয়ার পর দেখবেন ছোট ছোট ফাইল তো খুব দ্রুত এগুলো ডাউনলোড হয়ে যায়। বেবাস মেনু, দেন এখানে রোবটু, ডাউনলোড হয়ে গেল। এরপরে রোবটুর আর একটা ফন্ট আছে, সার্চ কোথায়, রোবটু কনডেন্সড। কনডেন্সড বলতে বোঝা যাচ্ছে চাপানো, যে ফন্টগুলোর মাঝখানের স্পেসিংটা খুব কম, এগুলোকে বলা হচ্ছে কনডেন্সড, রোবটু কনডেন্সড ফন্ট। আচ্ছা, সুন্দর একটা জিওমেট্রিক ফন্ট আছে যেটার নাম হচ্ছে এই ফন্টের নাম হচ্ছে আপনার উবুন্টু। খুব সুন্দর একটা ফন্ট উবুন্টু ফন্টটা অনেক জায়গায়, এছাড়া গুগল অনেক গুলো ফন্ট দিয়ে থাকে, হাজার হাজার ফন্ট আছে এখানে। আচ্ছা, আল্লাহু আকবার। যাই হোক, আমি আর ডাউনলোড না করি। এই ধরনের ফন্টসগুলোকে আমরা যখন ডাউনলোড করি তখন এগুলা জিপ ফাইল হিসেবেও আসতে পারে অথবা খোলাও আসতে পারে। তো আমার এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। এখান থেকে বেবাস মেনু, রোবটু, হ্যাঁ, উবুন্টু, এগুলো কিন্তু আমি অলরেডি আমার পিসিতে ডাউনলোড করা আছে, তাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, লাগবে না। এই যে এখানে আছে, দেখেন ডাউনলোড করছি। জাস্ট ফন্টটাকে ইনস্টল করা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করে দেন ইনস্টলে ক্লিক করবেন। ঠিক আছে, বেটার হয় ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিবেন। অলরেডি যে ফন্টটা আছে আপনাকে বলছি যে আপনি কি এটা ইনস্টল করতে চান, আপনি এটা নো করে দিবেন এবং টিক মার্ক দিয়ে দিবেন, অথবা ইয়েস করলে তাও হবে। ওর উপরেই ওইটা রিপ্লেস হয়ে আর একটা চলে আসবে। বাট অত সময় নেওয়ার কী দরকার, জাস্ট ক্লিক দিয়ে নো করে দিলেন, যেগুলো নাই সেগুলোই শুধু ইনস্টল হবে। বুঝা গেছে? জি ভাইয়া। এখানে আসছে কেন? জি ভাইয়া। আচ্ছা, মেসেজ আসছে। আচ্ছা, সো আমরা এখানে এইভাবে ফন্টগুলোকে ইনস্টল করে নিতে পারি। দেন আমরা যখন ইয়াতে যাব, আমাদের কাজের জন্য ফটোশপ ওপেন করব। একটা পেজ ক্রিয়েট করলাম, করার পরে আমরা একটু ইয়ে নিয়ে আসি, এই যে এই লোগোগুলো নেওয়া যেতে পারে। আমি এটাকে একটু পাশে রাখছি, একটু লক্ষ্য করি। আমি জাস্ট সিম্পল কয়েকটা ইয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এগুলো বাসায় বসে বসে করবেন। ওকে, ওকে স্যার। কালকের অ্যাসাইনমেন্টের সাথে 10টা করে লোগো কপি করার অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলো। অলওয়েজ আপনার এই
2টা মাস, অন্য সব কিছু ভুলে যান, অন্য সকল কাজ ভুলে যান। আচ্ছা, আমরা একটা নতুন একটা শেপ নিলাম। তো আমরা যে কোনো একটা লোককে করি তারপরে। আচ্ছা, শুরু থেকে প্রথমটা থেকে শুরু করি। প্রথমটা হচ্ছে আমাদের এই ভিটা, তাই না? এটা কিভাবে করা যায়? অ্যাট ফার্স্ট আমরা একটা টেক্সট নিলাম, টেক্সটের নাম দিলাম হচ্ছে কি ভিটা লিখলাম। লেখার পর এটাকে টেনে একটু আমরা কি করব, বড় করব। শিফট ধরে, অবশ্যই শিফট ধরে টেনে বড় করতে হবে। তো এরকম দেখা যাচ্ছে না, কারণ লেখার কালারটা আপাতত হোয়াইট কালার দেওয়া আছে। আমরা টেক্সট টুলে ক্লিক দিয়ে ফন্টের এখানে ক্লিক করলে এটা কালার কি করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে আমার একটু বোল্ড টাইপের ফন্ট লাগবে। তো এখান থেকে আমরা বোল্ড টাইপের একটা ফন্ট নিয়ে নিতে পারি। রিসেন্ট ডাউনলোড করা আমি উবুন্টু ফন্টটাই নিয়ে দেখি ওটা কেমন। আরও কিছু ফন্ট, আচ্ছা আর একটা ফন্টের কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ফন্টের নাম হচ্ছে কোর্টিয়ার। ওইটা খুব সুন্দর একটা জিওমেট্রিক ফন্ট, COUTURE, কোর্টিয়ার TTF। এই যে কার্টিয়ার ফন্ট, এটার দা ফন্ট, সরি এখানে যাওয়ার দরকার নেই, আমরা দা ফন্টের যে ওয়েবসাইট আছে এখানে আমরা পেয়ে যাব। এই ফন্টটা খুব সুন্দর জিওমেট্রিক, অর্থাৎ স্ট্রেট কাট, এই যে এরকম রাউন্ডটাও একদম রাউন্ডের মতোই। হ্যাঁ, এটা ওপেন করে আমরা এটাকে একটু ইনস্টল দেব। আচ্ছা, ফন্ট আমরা আরও একভাবে ইনস্টল দিতে পারি। জাস্ট এইভাবে ডাবল ক্লিক করে ওপেন করে নিই, দেন ইনস্টলে ক্লিক দিব, দেখেন ফন্টটা ইনস্টল হয়ে যাবে। আবার জি ভাই। ফন্টের 2টা টাইপ এখানে আছে, একটা নর্মাল বোল্ড ফন্ট আছে আর একটা হচ্ছে ইটালিক ফন্ট আছে। আচ্ছা, তো এইখানে আমরা 2টা ফন্টই ইনস্টল করে নিলাম। এখন আমি এখানে কোর্টিয়ার ফন্টটা অ্যাপ্লাই করি, COUTURE, কোর্টিয়ার বোল্ড। দেখেন ওই রকম ভির মতোই আমি একটা ভি কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এটাকে টেনে একটু এরকম বড় করে নিলাম। আপনারা চাইলে আর একটা কাজ করতে পারেন, সেটা কি, যে এগুলো তো আসলে কমন ফন্ট, তাই না? শেপ টুল নিলেন, একটা এরকম একটা শেপ ড্র করলেন। ওকে, ড্র করার পর শেপের স্ট্রোক কালার দরকার নাই, আমরা ফিল কালারটা দিই, এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এই অবজেক্টটাকে কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট হবে। দেন এইখানে এখানে ট্রান্সফর্ম মোড অ্যাক্টিভ করে রাইট মাউস ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এইভাবে দিতে হবে। দেওয়ার পর এই দুইটাকে এইভাবে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। দেন উভয় পাশে আমরা কেটে নিয়ে এখানে ফন্টটা তৈরি করে নেওয়া যায়। ওকে, তো এইভাবেও চাইলে করতে পারেন, সমস্যা নেই, এভাবেও বানায় নেওয়া যায়। তো আমরা আপাতত এখানেই করছি। এখানে করতে হলে আমাকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট এই যে ইয়েটা আছে, টেক্সটটাকে আমাদের শেপে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট টু শেপ। ওকে, আচ্ছা, কনভার্ট টু শেপ করার পর এইখানে তো আবার আরেকটা ইলাস্ট্রেটরের প্রবলেম হচ্ছে, এখানে আপনি কোনো একটা লাইন এইভাবে তৈরি করে যে কাটবেন, সেই কাটার ইয়েটা এখানে নাই। এক সেকেন্ড, একটু মিউট করতে হচ্ছে। জাস্ট এটা আছে, ফাইন থাক, এর উপরেই আমরা কাজ করব। ওকে, আচ্ছা, জাস্ট এইখানে আমি বলেছে
এখান থেকে আমাকে এইখানে যে অংশটা আছে এটা কি একটু এরকম রাউন্ডেড আছে, তাহলে পেন টুল দিয়ে এইভাবে আমার রাউন্ডেড একটু পাত করে নেই। দেন এইখানে আসার পরে আমার কীরকম আছে, হ্যাঁ একটু ভিতর দিকে এরকম রাউন্ডেড আছে। তাহলে আমরা যেটা করব ক্লিক অ্যান্ড ড্রাগ, ঠিক আছে? ড্রাগ করার পর এইখান থেকে আমাদের এই শেপটা হবে এইরকম। ওকে, আচ্ছা এখন এই হ্যান্ডেলটাকে আমরা কি করব, এদিকে ভেঙে দিব। ভেঙে দিয়ে এইখান থেকে আমরা আরও একটা এই শেপের বরাবর এইখানে আরও একটা হ্যান্ডেল দিয়ে এইভাবে ড্রাগ করে নিচ্ছি। এখানে দেখেন সুন্দর একটা কিন্তু কি তৈরি হয়েছে, রাউন্ড তৈরি হয়েছে। আচ্ছা আমার একটা ভুল হয়েছে, এটা শেপ করে নেওয়া লাগতো, বাট আমরা পাত করে ফেলেছি, সমস্যা নাই, আমি পরে ওইটা ঠিক করছি। ওকে, আচ্ছা এটা নিলাম। তো এটাকে শেপ বানানো যাবে, শেপে ক্লিক দিলে শেপ হয়ে যাবে, সমস্যা নাই। এই যে একটা শেপ কিন্তু আমার হয়ে গেছে। সো এইখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা যে আছে এই টুলসটা দিয়ে এইভাবে কম বেশি করে মডিফাই করে নিতে পারি, ঠিক আছে? এইভাবে মডিফাই করে নিতে পারি। ওকে ডান। এখন এটা নিচেরটা আবার এটা কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে একটু বুঝতে পারি আমরা, একটু ব্ল্যাক স্টাইল। দেন এই পাশ থেকে আমরা আবার একটা পেন টুল নিয়ে এই পাশের ভিটা মনে হয় স্ট্রেট কাট স্ট্রেট ফরওয়ার্ড আছে, তাই না? তাহলে এই পাশেরটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড করি। জাস্ট একটু কার্ভ আছে মনে হয়। কিরকম কার্ভ? আচ্ছা এইখানে একটু, তাই না, হালকা একটু রাউন্ডেড। জি স্যার। তাহলে আমরা এটা ফোনটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড লাইন, আমি অলওয়েজ এইভাবে কাজ করি, হ্যাঁ, যে ক্লিক অ্যান্ড ড্রাগ মোডেই কাজ করি। সো এটাই হচ্ছে আমার জানা মতে এটা সবচেয়ে পারফেক্ট ওয়ে। এখানে ক্লিক করলাম অ্যান্ড ড্র্যাগ করলাম, একটু যেহেতু রাউন্ডেড আছে। আচ্ছা প্রথমটা একটু ভুল হয়েছে যে এটা স্ট্রেট ফরওয়ার্ড হয় নাই। আচ্ছা শিফট ব্যবহার করছি, আমার এখানে শুরু করতে হবে কারণ এরপরেরটা কি একটু রাউন্ড করতে হবে। দ্যাটস ওয়াই হালকা একটু রাউন্ড করার জন্য আমি এই বরাবর আর একটা লাইন টেনে নিলাম। দেন আমরা এই শেপটাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, এইখানে এনে এইদিকে এইভাবে ঘুরিয়ে দেন। এখানে আসলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার প্রয়োজন নাই, তাই আমি করি নাই, ওইটা নিচে থাকবে তো এই জন্য করি নাই। তবে করাটা উচিত ছিল, করাটাই বেটার ছিল। এইখান থেকে আমরা ক্লিক করে জাস্ট এখানে জয়েন করে দিই, অল্টার অ্যান্ড ড্র্যাগ করে ক্লিক করে দিই, জয়েন দিয়ে দিলাম। এটার হচ্ছে আর একটা আলাদা কালার দিয়ে দিই। ওই শেপটা কই গেল রে বাবা? আচ্ছা আমরা মেবি আরেকটা বিষয় ভুলে গেছে, আমাকে লক্ষ্য করতে হইতো আর কি। এই যে পরে যে শেপটা আমরা আঁকাইলাম এটাকে আমার পাথ সিলেকশন টুলে সিলেক্ট করেছি, কন্ট্রোল জে প্রেস করি, এটা নতুন লেয়ারে নিয়ে নিলাম কারণ ওইটার উপরেই হয়ে গেছিল, ঠিক আছে? তো আমাদের ওই ভিটার আর দরকার নাই, মূল যে শেপটা আমার দরকার ছিল সেটা আমরা কি করলাম, পেয়ে গেলাম, ঠিক আছে? তো এইভাবে এখন আমরা কি করব, এখানে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, সময়ও শেষ হয়ে গেছে। লক্ষ্য করি আমরা উপরে একটা কালার দেওয়া আছে, এখানে আরেকটা কালার দেওয়া আছে। তো গ্রেডিয়েন্ট ফিল কিভাবে করব, আমরা জানি শেপের গ্রেডিয়েন্ট ফিল, এখানে গিয়ে এখানে ক্লিক করতে হয়। দেন
দুইটা কালার স্টপ দেওয়া আছে, এইখানে ডাবল ক্লিক করব, করে আমরা কাজ করি, ডকুমেন্টটাকে একটু নিচে নামাই, ডাবল ক্লিক করব, দেন এইখান থেকে একটা কালারকে আমরা পিক করি। ওকে, আর এই পাশের যে কালারটা আছে এই পাশের কালারটা আমরা এখান থেকে পিক করি। আচ্ছা, আর একটু লাইটার করার জন্য আমি এখানে একটু টাচ করলাম, ঠিক আছে। আর এই পাশেরটা আর একটু ডার্কার করার জন্য আমি একটু উপরে আর একটু লাইটার করার জন্য এইদিকে নিলাম। আচ্ছা, সাপোজ এটা আমার এটা চলে আসছে। এখন আমরা এই গ্রেডিয়েন্টটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ইলাস্ট্রেটরে যেরকম এরকম ড্রাগ করা যায়, এখানে আবার ড্রাগ করার সিস্টেমটা নাই। এখানে আপনাকে ডিগ্রি অ্যাঙ্গেলটা বুঝে কাজ করতে হবে। এটা আমি একটু বিপরীত দিকে ঘুরিয়ে দিই, ঠিক আছে। এই যে ডিগ্রিটা, এটার সাথে মানে বিষয়টা অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা ডান হয়ে গেল। দেন এই পাশের যে গ্রেডিয়েন্ট ফিল্ডটা আছে, এটাতে শেপটা আছে, এটাতে ক্লিক করব, শেপে যাব, বাবা অন করে না, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। এটার দুইটা কালার আছে, প্রথম স্টপে আমরা ডাবল ক্লিক করে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড লাস্ট স্টেপে ক্লিক করে আমরা ডার্কার কালারটা দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু ভিতরে আরও একটু আছে, তাই আমি এখান থেকে নিতে পারি। আচ্ছা, এইটাকেও এখন আমরা গ্রেডিয়েন্টের সাহায্যে এইদিকে অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা শ্যাডোর মতো লাগবে। এখন এর মধ্যে আমরা এই যে মাঝখানে যে একটা স্টপ পিস আছে, এটাকে একটু এই পাশেরটা যদি বেশি বৃদ্ধি করে দেই, এটা বেশি নিচের দিকে থাকবে। আচ্ছা, এছাড়াও আলাদাভাবেও এখানে শ্যাডো ক্রিয়েট করা যায়। কি আচ্ছা, তো সময়ও কম, আমরা জাস্ট এইভাবে চাইলে করতে পারি। তো আমাদের কোথাও যদি কোনো শেপ বা টুলসের একটু পরিবর্তন এদিক সেদিক করতে হয়, দেন আমরা প্রথমে লেয়ারটা সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এই পয়েন্টটাতে ক্লিক করব, ক্লিক করে যদি সরানোর প্রয়োজন পড়ে একটু মুভ করে দেব। মেবি আমার মনে হয় আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, তো এটাকে অ্যাকুরেটলি মিল করার জন্য আমরা যেটা করতে পারতাম, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলস নিয়ে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি। আমার যে হ্যান্ডেলটা হাইড করে ফেলেছিলাম, দুই পাশের হ্যান্ডেলটা কিন্তু চলে আসে, কন্ট্রোল ধরে সুন্দরভাবে একসাথে মিল করে অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে। এই শ্যাডোটা একটু অন্যভাবেও দেওয়া যায়, জাস্ট এটার কালারটা মনে হয় একটু ইয়ে হয়ে গেছে, অ্যাকুরেট কালারটা হয় নাই, মাঝে মেবি আর একটা কালার ছিল, আর একটা কালারে অ্যাড করি, লক্ষ্য করি কি ব্যাপার, কালারটা ভালোভাবে একটু হয়নি মনে হচ্ছে। সেটাই তো বুঝতেছি না, কালারটা যেই কালার দিয়েছি সেই কালার, এটা কি এটা কি আরজিবি হবে নাকি সিএমআই তে হবে? না, ওইটার সমস্যা নেই, সিএমআই তে আর বাট আমরা কি এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করেছি মনে তো হয় না। স্যার আপনি গ্রেডিয়েন্ট টুলে গেছেন স্যার। ও সরি, ভুলেছি, তাই তো বলি। আচ্ছা, আমরা মাঝখানে চাইলে আরো একটা স্টপ অ্যাড করতে পারি, যেটা হচ্ছে
বা একটা স্ট্রোক অ্যাড করা যেতে পারে। কোনো একটা লাইটার কালার হয়ে জি। হ্যাঁ, সেটা একটু লাইটার কালার হবে। নিচেরটা স্যার আরো ডার্কার দিলে ভালো হবে না স্যার? তো হ্যাঁ, এটা আরো ডার্কার দেওয়া যায়, আরো একটু নামায় দেওয়া যায়। যেমন এই যে এই পয়েন্টারটা আরো একটু এদিকে স্লাইড করে দেওয়া যায়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে কি হবে, শ্যাডোটা একদম শ্যাডোর মতোই হবে। এই ডিগ্রিটা একটু এদিক সেদিকে কম বেশি করে দেখতে হবে। এটা আবার নাই হয়ে গেছে, সরি। এইদিকে এটা ওই দিকে যাচ্ছে, তাহলে আমাকে এই দিকে নিতে হবে, আর একটু ঘোরাতে হবে, আর একটু হালকা। হ্যাঁ, এইটা পারফেক্ট আছে। ওকে, জি এইভাবে আসলে কালার করা যায়। মূলত আমি আপনাদের কাছে আগামী দিনে কালারটা রিকোয়ার করছি না, আমি চাচ্ছি আপনারা এই টাইপের শেপগুলো তৈরি করে আনবেন। বাট সেটা প্রাথমিকভাবে আপনি এইখানে ধরে ধরে করতে পারেন। ওকে, এখান থেকে এর উপর দিয়ে পাত করে করতে পারেন। দেন এটা করার পর আবার নিজে নিজে পাশে আর একটা চেষ্টা করবেন। তো আমি কিন্তু বুঝতে পারবো যে কোনটা আপনি করছেন আর কোনটা এর উপর থেকে পাত করে করা হয়েছে। জি ঠিক স্যার। আছে, আচ্ছা। আমরা আমরা এটাকে পাত করে করব নাকি শেপ নিয়ে করব কোনটা? একটা পাত করে করেন আর একটা আলাদা ভাবে করবেন, বুঝলেন? আমি জি ভাই। এখন যেরকম ভাবে করছি এরকম ভাবে একবার করবেন। দেন এইটা দেখে দেখে যে কোথায় কিভাবে এটা অ্যাপ্লাই করছে, ঠিক সেইভাবে আবার আরেকটা জায়গায়। আচ্ছা, যাই হোক, এটা একটা ও লেটারের মতো। ও লেটারকে নিয়ে মাঝখানে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা কিভাবে বানাইতে পারেন আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি, সময় যেহেতু নাই, এদিকে আমার 1টা 7 বেজে গেছে। তো একটা সার্কেল নিলাম, ঠিক আছে, এটা নতুন একটা শেপ সার্কেলের এইখানে। দেন ওইটার আর একটা কপি করব, দুইটা শেপেরই আমরা ফিল কালার দিয়ে দিই। স্ট্রোক না রেখে ফিল কালার দিয়ে দিলাম, স্ট্রোকটাকে নান করে দিলাম। আচ্ছা, এখন একটা শেপকে আমরা সিলেক্ট করি, উপরে যেটা আছে সেটাকে একটু এইভাবে কমিয়ে নিব। ওকে, ডান। জি কমানোর পরে এই দুটাকে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করি এবং এইখান থেকে মানে লেয়ার দুটাকে সিলেক্ট করার পর এইভাবে আমরা পাথ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। দেন রাইট মাউস ক্লিক করে সাবট্রাক্ট ফন্ট শেপ। তাহলে কি হলো, ফন্টের যে শেপটা আছে সেই শেপটা কি হয়ে গেল, কেটে গেল, তাই না? কেটে গেল। দেন এখান থেকে আমরা এন স্টাইলের দুইটা আলাদা আলাদা আমাদের লাগবে। তো এইটুকু অংশ আমরা পেন টুল দিয়ে করতে পারি, অথবা প্রথমে এনের মতো শেপ তৈরি করে নিয়ে তার উপরে পেন টুল দিয়ে কম্বিনেশন মার্ক করতে পারি। তো বাট ফার্স্ট আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা সাইজের লেয়ার দিবেন এবং ওইটাকে অবশ্যই সেভ করে রাখেন আপনি যে ওয়াইড নিয়ে কাজ করতে চান, মানে এটা যেন নষ্ট করবেন না আর কি। এটা দিয়ে অলওয়েজ আরও বাকিগুলো করবেন। আচ্ছা, এটা এখানে থাক, ঠিক আছে। এনের অন্য অন্য পার্টগুলো এটা দিয়েই করবেন। জাস্ট অ্যাট ফার্স্ট আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করছি, করে এই দুইটা শেপকে আমি কাঁচা মানে এক জায়গায় নিয়ে আসি, দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট দ্বারা সেন্টার করে নিই। তো এইটাকে একটু উপরে বাড়তি করে দেব, বাড়তি করে দিলাম। দেন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল দিয়ে এইভাবে শেপ দুইটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা কি করে দেব, এটা না, এটা কাজ করবে না। সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে সাবট্রাক্ট করলেই ভেজাল। আপনার কাছে রাইট মাউস ক্লিক করে এখান থেকে সাবট্রাক্ট কনসেপ্ট দিয়ে দিবেন। ভেজাল হয়ে গেছে, একটু কন্ট্রোল অল্টার জেড দিতে হবে।
সাবট্রাক্ট কনসেপ্ট হয়ে গেল। তখন জি। দেখো একটা ইয়ে হয়ে গেছে, সিলেক্ট করে দেন এখন মেবি এখানে কম্বাইনটা কাজ করতে পারে। কম্বাইন মার্জ, ইয়েস, মার্জ করে দিলে এটা ইয়ে হয়ে গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ শেষ হয়ে গেছে, ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ করেছে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে।